निधाय हृदि विश्वेशं विधाय गुरुवंदनम बालानां सुखबोधाय क्रियते तर्कसंग्रहः। তো আমরা যে অংশটি এখানে চর্চা করব তা হলো গুণ প্রকরণ। তো আমরা এখন যেই অধ্যায়ে দেখছি তার নাম হচ্ছে উদ্দেশ্য প্রকরণম। উদ্দেশ্য প্রকরণম, উদ্দেশ্য মানে কি বলেছি? বস্তুর নামগুলো লিস্ট করে দেওয়া, একে বলে উদ্দেশ্য। এখানেও তাই করা হচ্ছে। তো আমরা সাতটি পদার্থ দেখেছি। আমরা সাতটি পদার্থ এতক্ষণ পর্যন্ত দেখেছি। এবার এই সাতটি পদার্থ কি কি ছিল? সাতটি পদার্থ ছিল দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সমবায়া ভাবাহ সপ্ত পদার্থাহ। দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ, এদিকে এই চার, ওদিকে দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সমবায় আর অভাব। তো এবার দ্রব্য দেখা হয়েছে, এরপরে বলবো গুণ। গুণ বলবো। তো এই গুণ কিভাবে এর ব্যাখ্যা হবে সেটা দেখি। रूप रस गंध स्पर्श संख्या परिमाण पृथकत्व संयोग विभाग परत्वापरत्व, এই যে একটা এখানে এস দেখা যাচ্ছে, একে বলা হচ্ছে আয়োগবাহা। মানে এখানে একটি সন্ধি হয়েছে। সন্ধিটা হয়েছে আকার এবং অকারের মধ্যে, মানে দীর্ঘ অ আর হ্রস্ব অ। তো আ এবং অ, তো এর মধ্যে সন্ধি হয়েছে এবং তার থেকে এই অয়োগবাহটা তৈরি হচ্ছে। তো যাই হোক, এটা সন্ধির নিয়ম, এর মধ্যে আমি ডিটেলে যাব না একদম। কিন্তু পরত্ব এবং অপরত্ব, রাদার, সরি, এখানে কিন্তু না না, এখানে দীর্ঘ সন্ধি হয়েছে, এখানে একটা ইয়ে এসেছে, অয়োগবাহ এসেছে। তো পরত্ব আর অপরত্ব, আর অ হয়নি, অ এবং অ এর মধ্যে সন্ধি হয়েছে, সরি। সো পরত্ব এবং অপরত্ব, গুরুত্ব, দ্রবত্ব, স্নেহ, শব্দ, বুদ্ধি, সুখ, দুঃখ, ইচ্ছা, द्वेष, प्रयत्न, धर्माधर्म, संस्काराः, चतुर्विंशति गुणाः। এখানে কিন্তু তোমরা যদি খেয়াল করো, এখানে দেখবে পদকৃত্যে দেওয়া নেই। পদকৃত্য খুবই ছোট টিকা, সব জায়গায় সে বিবৃতি করেও না। তাই জন্য যেই জায়গায় পদকৃত্য নেই সেই জায়গায় কিছু কথা আমরা এর থেকে নেব, দীপিকার থেকেই নেব। আর যেখানে পদকৃত্য আছে সেখানে পদকৃত্যকে ধরেই কাজ চালাবো। তো রূপ, রস, গন্ধ, স্পর্শ, এত কতগুলো কথা বলা হয়েছে এখানে, মানে কতগুলো নাম বলে দেওয়া হয়েছে এবং তাদের বিষয়ে বলা হচ্ছে দিজ আর দ্য চতুর্বিংশতি গুণাহা। এরা কি চতুর্বিংশতি গুণাহা, বা 24টি এরকম গুণ আছে। ঠিক আছে। তো এখানে আহ একটি কথা বলা হচ্ছে, গুণম বিভজতে রূপেতি। গুণম বিভজতে রূপ ইতি। তো রূপ ইত্যাদি শব্দ দিয়ে গুণের বিভাজন করছেন। এবার কে করছেন? গ্রন্থকার করছেন। তারপরে বলছেন দ্রব্য কর্ম ভিন্নত্বে সতি সামান্যবান গুণঃ গুণত্ব জাতিবান বা। द्रव्य कर्म भिन्नत्वे सति सामान्यवान गुणः गुणत्व जातिवान বা। তো দুটি লক্ষণ করা হচ্ছে, বা মানে অথবা, বা মানে অথবা। তো দুটি লক্ষণ করা হচ্ছে। হোয়াট ইজ গুণ? যে দ্রব্য, এবং খুবই অদ্ভুত লক্ষণ এটা, মানে আহ সাধারণত যদি আমি বলি যে মানে লক্ষণটা ঠিক কেমন এখানে হয়ে যাচ্ছে, এটার একটা উদাহরণ দিচ্ছি। যে আমরা তিনজন এখন ক্লাসে বসে আছি, যদি কেউ জিজ্ঞেস করে যে দেবদূতি কে, তো যদি বলা হয় যে সৈকত এবং সুমঞ্জয়ের থেকে ভিন্ন একটি মানুষ, যে সে হচ্ছে দেবদূতি। আচ্ছা, এতে কি বোঝা গেল? কিছুই বোঝা গেল না। মানে দেবদূতির কে চিনবো কি করে? তো এইটা একটা সমস্যা। এই লক্ষণে কি বলা হচ্ছে,
আমি বলে দিচ্ছি আগে। দ্রব্য কর্ম ভিন্নত্বে সতি, দ্রব্য এবং কর্ম থেকে ভিন্ন, এবং যা যে যে যার মধ্যে সামান্য, সামান্য শব্দের একটি, এটা পারিভাষিক শব্দ, এর কথা আমি একটু পরে আসছি, সামান্য যার আছে তাকে বলা হচ্ছে গুণ, তাকে বলা হচ্ছে গুণ। এবার এই লক্ষণটিকে খেয়াল করতে হবে, যে এই লক্ষণটি কি বলছে, যে দ্রব্য কর্ম এদের থেকে ভিন্ন। আচ্ছা, লিস্ট তো করাই আছে যে দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সমবায় অভাব, এটা তো বলাই আছে, তাহলে আমি তো তাতেই বুঝতে পারছি যে গুণ, মানে যে গুণ দ্রব্য এবং কর্ম থেকে ভিন্ন। আচ্ছা, ওখানে কি কি ছিল? দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সমবায় অভাব, এইগুলো ছিল। তো যেই নাকি বলছি যে দ্রব্য এবং কর্মের থেকে ভিন্ন, তাহলে অনেকগুলো পসিবিলিটিস চলে আসছে। তাহলে ইট কুড বি বিশেষ, ইট কুড বি অভাব, এটসেট্রা। কিন্তু যেই নাকি বলছি সামান্যবান গুণঃ, সামান্যবান গুণঃ, তখন তাতে বলবো যে যে তাহলে সে বিশেষ, বা তাহলে সে অভাব ইত্যাদি যে দ্রব্যগুলো, ইত্যাদি যে বলা হয়েছে জিনিসগুলো, মানে বাকি যে পদার্থগুলো বলা হয়েছে তার থেকে ভিন্ন। এবার সামান্যবান শব্দটির অর্থ কি, এই কথাটা বুঝতে হবে এখানে। সামান্য শব্দের অর্থ, সামান্য শব্দকে আরেকটা শব্দ দিয়ে আমরা বলি, বাংলায়ও বলি পারিভাষিক শব্দ, আর মানে তর্কের যে সংস্কৃত পরিভাষাগুলো আছে সেখানেও পাওয়া যায়। কথাটি হচ্ছে, সামান্যকে আমরা বলে থাকি জাতি শব্দ দিয়ে। যেমন অনেকগুলি মানুষ, যেমন আমরা তিনজনে ক্লাস করছি, সবারই কিছু একটা বৈশিষ্ট্য আছে এক অপর থেকে, তাই তাদেরকে ভিন্ন ভিন্ন ভাবে চেনা যায়। তাদের মধ্যে কমনটা কি? তখন বলবো যে মনুষ্যত্ব নামক যে সামান্য, সেইটি হচ্ছে কমন, বা এলিমেন্ট অফ কমনালিটি বলতে পারেন, বা কমনালিটি, বেসিক্যালি খুব সিম্পল ভাষায় কমনালিটি। কমনালিটি যখন বলছি তখন বলতে হবে যে মনুষ্যত্ব একটি কমন এলিমেন্ট আমং অল অফ আস। বা যদি কেউ একটা রেনল্ডস এর পেন নেয় আর একটা যদি কেউ পার্কার পেন নেয়, তাহলে সেখানে কি দেখবো? সেখানে বলবো যে আহ রেনল্ডস আর পার্কার পেনের মধ্যে পার্থক্য প্রথম এটাই যে দুজনের ম্যানুফ্যাকচারার আলাদা, রং ইত্যাদি তো যাচ্ছি না, সেটা তো অবশ্যই আলাদা হবেই। কিন্তু তাদের মধ্যে সামান্যটা কি? পেনত্ব বা পেননেস ইজ দ্য কমন এলিমেন্ট among them, বা হিউম্যাননেসটা আমাদের তিনজনের মধ্যে একটি কমন এলিমেন্ট। তো বলা হচ্ছে যে এ কেমন, যে দ্রব্য এবং কর্ম থেকে ভিন্ন, কিন্তু এতে কিছু, কিন্তু এর মধ্যে সামান্য রূপী প্রপার্টিটা আছে এই গুণের মধ্যে, এই গুণের মধ্যে সামান্য রূপী প্রপার্টিটা আছে, এটা আমরা পরে আরো ডিসকাস করব। কিন্তু তাতেও দেখো মানে সমস্যাটা তো একই রয়ে যাচ্ছে, যে এটা এমনই জেনেরিক ডেফিনিশন হয়ে হয়ে গেল। যেমন গরুর ক্ষেত্রে আমরা বলেছিলাম সাসনাদি মতবম গোতবম, তো যেখানেই সেটা দেখবো সাসনা বা ডিউল্যাপ, বা গরুর যে চামড়াটা ঝোলে গড়ার নিচে, সেটা যার কাছেই দেখবো, এক সেকেন্ড, এটা যার কাছেই দেখবো যে সাসনাদি মত্বম গোত্বম, তাকে আমি গরু রূপে চিনতে পারবো। কিন্তু এই লক্ষণটা অদ্ভুত, যে দ্রব্য কর্ম ভিন্নত্বে সতি, দ্রব্য কর্ম থেকে ভিন্ন, বিশেষ ইত্যাদি থেকে বাদ দিলাম সামান্যবান বলে, কিন্তু খুব একটা স্পষ্ট হচ্ছে না।
তখন ইনি আরো স্পষ্ট করার জন্য বললেন গুণত্ব জাতিমান বা, যার মধ্যে গুণত্ব জাতি আছে, মানে অনেক গুণ হতে পারে, ভালো গুণ খারাপ গুণ। কেউ হয়তো খুব বদরাগী, কেউ হয়তো খুব ঠান্ডা মাথা, কেউ হয়তো খুবই ভালো গান গায়, কেউ খুবই খারাপ গান গায়। তো এই যে গুণগুলো হলো, এদের মধ্যে কি কমন, যে এগুলো সবই গুণ। তো এদের মধ্যে একটি গুণত্ব জাতি আছে, দে আর অল গুণাস, মানে গুণগুলি ভিন্ন হলেও তাদের মধ্যে একটি গুণানেস আছে, তাকে বলবো গুণ। তো এরকম একটি চেষ্টা করেছেন অন্নম ভট্ট একটি লক্ষণ দেওয়ার, এবং বুঝতেই পারছো যে এই লক্ষণের কিছু সমস্যা আছে। মানে এটা দিয়ে কিন্তু গুণ কাকে বলবো ঠিক সেইভাবে বোঝা যায় না। তো আচ্ছা, এবার প্রশ্ন হতে পারে তাহলে তো বইটার মানে গোড়ার দিকে এরকম একটি মানে ফান্ডামেন্টাল ফ্ল আছে। হ্যাঁ, তা আছে, কারণ আমরা যখনই জগৎকে এইভাবে বিভাজন করতে যাই, ক্যাটেগরাইজেশন করতে যাই, তখনই এরকম বহু প্রশ্নের সম্মুখীন হতে পারে। অদ্বৈত বেদান্ত এই সমস্যাটিকে এড়িয়ে যায় জগৎকে, মানে যেটুকু দেবদূতি এবং দীপরা দেখেছেন ক্লাসে বা রেকর্ডিংসে, দেখা যেতে পারে যে অদ্বৈত বেদান্তি কি করছেন। অদ্বৈত বেদান্তি বলছেন জগৎ মিথ্যা, তো জগতের ক্যাটেগরাইজেশন করার জন্য তার কোনো মাথা ব্যথা নেই। যে জগৎ মিথ্যা, কেমন মিথ্যা, রজ্জুতে সর্পের ভ্রম এই রূপ মিথ্যা, তো সর্পের গায়ের রঙের অ্যানালিসিস করার প্রতি মানে অদ্বৈত বেদান্তির কোনো দায়ভার নেই। বাকিরা যারা জগৎকে সত্য বলছেন, যেমন রামানুজ মত বা মধ্য মত বা অন্যান্য যে মতগুলি আছে বেদান্তের, বা এদিকে নৈয়ায়িক বৈশেষিক মত, বা আমাদের মীমাংসক, এরা যারা জগৎকে সত্য বলছেন তাদের হয়তো ওই ক্যাটেগরাইজেশন ব্যাপারটা খুব প্রয়োজনীয় তাদের জন্য। তাতেও মীমাংসকের জন্য খুব একটা দরকার নেই, কারণ মীমাংসক জগৎকে অত্যন্ত দুঃখরূপ বলে এবং মীমাংসক স্বর্গে চলে যেতে চায় যজ্ঞ করে। কাজেই মীমাংসকের জন্য জগতের ক্যাটেগরাইজেশন কি হবে তাতে খুব একটা মাথা ব্যথা নেই, ওর কাজ খুব সিম্পল। ওকে বৈদিক যজ্ঞ ঠিকঠাক ভাবে নিষ্পন্ন করতে হবে, তা করে দিলে ওর মুক্তি। তো ওরও খুব একটা মাথা ব্যথা নেই। কিন্তু যারা জগৎকে ঠিক ঠিক জানাটা যাদের জন্য মুক্তির একটি মানে গুরুত্বপূর্ণ শর্ত, তা না হলে মুক্ত হবে না। যেমন মধ্যমত, মধ্যমতে জগৎটাকে জানাটা কিন্তু সাধনার অঙ্গ। মানে জগৎটাকে তোমাকে ঠিক ঠিক ক্যাটেগরাইজেশনটা বুঝে নিতে হবে। এরকম না যে তোমাকে সব জিনিসে পিএইচডি করতে হবে, গানে একটা পিএইচডি করলাম, একটা পিএইচডি ন্যানো সায়েন্সে করলাম, এরকমটা নয়। কিন্তু এটা ঠিকই যে জগতে যখন আমি জগৎকে যখন জানবো, আই শুড নো দ্য ব্রড ক্যাটেগরিজ অফ জগৎ। কিন্তু সমস্যা ওটাই যে কোন কোন ক্যাটেগরিতে আমি ভাগ করব, সেইটা নিয়েও তো আমার সিওরিটি এক মানে নেই। কাজেই এই রকম সমস্যাগুলো তখন সম্মুখীন হতে হয়। বললাম ঠিকই গুণ, কিন্তু গুণকে ডিফাইন করতে গিয়ে আমাকে হোঁচট খেতে হচ্ছে। আরেকটা দেখাচ্ছি কিভাবে হোঁচট খাচ্ছে। আর এবার বলবে যে তাহলে কি তুমি গ্রন্থকারের নিন্দা করছো? না, গ্রন্থকারের নিন্দা করছি না, কারণ ন্যায় মতে এটা বলা হয় যে শিষ্যের উন্নতি কি করে বুঝবো, হোয়াট ইজ দ্য বেঞ্চমার্ক অফ শিষ্যের উন্নতি? সেটাই যে সে গুরুর বলা যে লক্ষণ, গুরুর বলা যে পরিভাষাগুলো দেওয়া আছে, তাতেও যদি সে ভুল ধরতে পারে তাহলে তাতে গুরু প্রসন্নই হন। কাজেই যদি এখন অন্নম ভট্টের দীপিকায় যে কিছু জায়গাগুলো খুব সুচিন্তিত নয় সেইগুলো যদি বলি, তাতে এটা কোনোভাবেই দোষ মনে করা হয় না। ইনফ্যাক্ট অন্নম ভট্ট পরবর্তী যে টিকাকার হয়েছেন এই গ্রন্থের, যারা ব্যাখ্যা করেছেন, তারাও অনেক জায়গায় অন্নম ভট্টের দীপিকার সমালোচনা করেছেন। ঠিক আছে? তো ওই জন্য এতে কোনো দোষের কিছু নেই। কিন্তু ওটাই যে একটা ব্রড ক্যাটেগরাইজেশন জেনে নেওয়া যে হ্যাঁ মোটামুটি এইভাবে ন্যায় মত চলছে বা ন্যায় বৈশেষিক মত এইভাবে ক্যাটেগরাইজ করে। কি কি কেন বলছি দোষ কোথায়? এই যে এতগুলি গুণ বললাম, যেমন রূপ, রস, গন্ধ, স্পর্শ, সংখ্যা, পরিমাণ, পৃথকত্ব, সংযোগ, বিভাগ, পরত্যাপরত্ব, গুরুত্ব, দ্রবত্ব ইত্যাদি যেগুলো বললাম, এদের জন্য এবার কথা আসবে যে নানু, এই লাইনটা দেখো, নানু লঘুত্ব মৃদুত্ব কঠিনত্বাদীনাম विद्यमानत्वात् कथं चतुर्विंशति गुणाः
ইতি চেত না। তো বলছেন যে লঘুত্ব, লঘুত্ব মানে ছোট, ছোট হওয়া, ছোট। কোনো জিনিস যদি ছোট হয়, যেমন আমরা যদি বলি যে কোনো আহ গ্রন্থ, যদি বলি যে কোনো গ্রন্থ ছোট, 20 পাতার বই, তাকে তো আমরা বুকলেট বলবো এমনিতে, কিন্তু যাই হোক, তাকে বলছি লঘু গ্রন্থ, 20 পাতার বই। একটা হয় মৃদুত্ব, মৃদুত্ব মানে সফট বা কঠিনত্ব ইত্যাদি। বলা হচ্ছে যে এই সব যে গুণগুলো আমরা অবজার্ভ করি দৈনন্দিন এতে, দৈনন্দিন আমাদের অ্যাক্টিভিটিসে বা জগতে, যখন আমরা এই গুণগুলিকে অবজার্ভ করছি, তখন বলা হচ্ছে যে তাহলে ওই গুণগুলোকে কেন এখানে নেওয়া হলো না, এখানে কেন এই 24টি গুণ মাত্রই নেওয়া হলো। তখন এর উত্তর দিচ্ছেন অন্নম ভট্টা, বলছেন ইতি চেত না। বলছেন যে যদি এরকমটা ভাবো তাহলে সেটা ঠিক নয়। কেন? কারণ লঘুত্বস্য গুরুত্বাভাব রূপত্বাৎ। আমি শুধু এইটাতে একটা দোষ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোথায় সমস্যাটা আসবে। লঘুত্বস্য গুরুত্বাভাব রূপত্বাৎ। গুরুত্বের অভাবকে যদি আমরা লঘুত্ব হিসাবে ডিফাইন করি, তাহলে কোনো সমস্যা নেই। কেন? কারণ গুরুত্বকে তুমি বলছো যে গুণ হিসাবে কাউন্ট করবে, আর অভাবকে তো তুমি একটা পদার্থ হিসাবে কাউন্ট করেই রেখেছো অলরেডি, সমবায়া ভাবাহা, ওই জায়গাটাতে একদম গ্রন্থের গোড়ার দিকেই। তাহলে গুরুত্বের অভাব রূপে তুমি ডিফাইন করতেই পারছো লঘুত্বকে। কিন্তু তখন একটা প্রশ্ন হতে পারে, ওয়াই নট দি আদার ওয়ে, ওয়াই নট দি আদার ওয়ে? তুমি কেন তাহলে ডিফাইন করবে না গুরুত্বকে as লঘুত্বের অভাব? তো এই রকম কিছু সমস্যা চলে আসতে পারে। এই 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 যদি তুমি লাইন অফ ব্যাখ্যাটা এখানে আমরা যদি ধরে থাকি, ঠিক আছে? এবার গুণ শব্দের বিষয়ে আরো কিছু কথা এখানে আহ বুঝে রাখা দরকার। বা যারা নব্য নৈয়ায়িক বা ন্যায় বৈশেষিক যারা মেনে থাকেন, এই 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 ডুয়াল সিস্টেমটাকে যারা মানেন, তারা আরো কিছু কথা বলেন। যেমন দ্রব্য ছাড়া গুণ অন্য কোথাও থাকে না, দ্রব্যেই গুণ একমাত্র থাকে, তারা এরকম বলে থাকেন। তো দ্রব্যেই একমাত্র গুণ থাকেন মানে, যেমন দ্রব্য বলতে কি, দ্রব্য বলতে যদি তুমি এখন ধরো ফুল, ফুল একটি দ্রব্য। যদি ফুল একটি দ্রব্য, ফুলে সুগন্ধ আছে, ঠিক আছে, এটা একটা কথা। তো দ্রব্যের আশ্রয় হচ্ছে, সরি, গুণের আশ্রয় হচ্ছে দ্রব্য। গুণের আশ্রয়ে, গুণ কোথায় থাকে সাধারণত? দ্রব্যে। গুণ কি গুণে থাকতে পারে? যদি এরকম একটা স্টেটমেন্ট করি, তখন বলতে হবে যে না, গুণ গুণ গুণে থাকতে পারে না। কারণ তাহলে তোমাকে এরকম একটা জিনিস ডিফাইন করতে হবে যে মধুরের মধুরতা বা মাধুর্য, কিন্তু সেটা তো হয় না। মধুরের মাধুর্য হয় না, মিষ্টির মাধুর্য হতে পারে, ঠিক আছে? তাই গুণের আশ্রয় হচ্ছে একমাত্র দ্রব্য। দ্রব্যের দ্রব্যে থাকে এই গুণ। তো এইটি একটি কথা। আরো কিছু প্রশ্ন থাকলে করে নাও, কারণ আমরা তারপরে নেক্সট এতে চলে যাব। গুণের কি তাহলে তুমি কোনো আহ অন্য সংজ্ঞা দেবে পরে? পরে দেব সেটা, একদম মানে মানে অনেকটা এগিয়ে যাওয়ার পরে একটি গুণের সংজ্ঞা
আসবে, কিন্তু সেটা আচ্ছা, আমাদেরকে অন্য একটি বই থেকে নিতে হবে। মানে সেটা তর্ক বেশ। সংগ্রহের মধ্যে আসবে না, সেটা তর্ক সংগ্রহে অন্য একটি প্রসঙ্গ যখন ডিসকাস করব তখন আমরা সেই গুণের একটি ঠিকঠাক সামওয়াট ওকেইশ সংজ্ঞা, তাও তখন মানে সংজ্ঞা বলা ভুল, সংজ্ঞা তো গুণ নিজেই একটা সংজ্ঞা, এটা বলো না যে গুণ সংজ্ঞা, এইটা বলবে যে গুণের লক্ষণ। সরি, হ্যাঁ হ্যাঁ, ঠিক, হ্যাঁ, গুণের এইটা লক্ষণ। এইটা একদম বলো না, মানে সংজ্ঞা বলতে যেটা এখানে তর্ক সংগ্রহের কনটেক্সটে রাইট ওয়ার্ড হবে সেটা হচ্ছে উদ্দেশ্যা। ঠিক আছে, উদ্দেশ্য ঠিক। শব্দটা ব্যবহার হবে, কিন্তু এমনি বললে লক্ষণ না, লক্ষণ আমরা এখন না, এটা শেষের দিকে একটা জায়গায় আসবে। এই মুহূর্তে আমরা একটা লক্ষণ না দিয়ে জাস্ট মোটামুটি জেনে রাখো যে হ্যাঁ, মানে দিজ আর দ্য 24 গুণাস যেটা এরা গ্রহণ করেছেন, এবং একটি খুবই মানে আনস্যাটিসফ্যাক্টরি লক্ষণ দিয়েছেন। ইন আমি তাও খুব অল্পের মধ্যে দিয়ে গেছি, তোমরা যদি নারায়ণচন্দ্র গোস্বামীর বইটি দেখো তাহলে এটি অনুভব করবে যে উনি প্রচুর জায়গায় এই তর্ক সংগ্রহের মানে লেখক তার সমালোচনা করেছেন। ঠিক আছে, তো আর একটা প্রশ্ন, যে বলো তুমি বলো। বললে যে এইখানে যে লক্ষণটা দেওয়া হচ্ছে দীপিকায়, ঠিক আছে, সেটার মাধ্যমে বলা হচ্ছে যে দ্রব্যকর্ম, আহ দ্রব্যকর্মম, দাঁড়াও, কর্ম কর্ম ভিন্নত্বে, রাইট, বলছে যে দ্রব্যকর্ম নয়। তার তা তুমি বলতে তাহলে এখানে একটা অতিব্যাপ্তি হওয়ার চান্স ছিল, সেটাকে কাটাবার জন্য বলছে যে সামান্যবান, রাইট। হুম হুম। কিন্তু তাহলে এই যে লক্ষণটা, সেটার দোষটা কি? যেহেতু অতিব্যাপ্তি হলো না, তাহলে এটার দোষটা কি এই লক্ষণটার? হুম মানে এটার কি কোনো টেকনিক্যাল ব্যাপার আছে, মানে নাম আছে, মানে উদ্দেশ্য আছে এই লক্ষণটার যে আহ মানে প্রবলেমটা সেটার? হুম হুম হুম, আছেই তো। দেখো, প্রবলেম বলতে কি, প্রবলেম বলতেই যে তুমি এইটা বললে যে দ্রব্য কর্ম ভিন্নত্বে সতি, ঠিক আছে, দ্রব্যের এবং কর্মের থেকে ভিন্ন তো প্রচুর জিনিস আছে আমাদের, যেমন সমবায় আছে, অভাব আছে, সামান্য আছে, বিশেষ আছে, এরকম কতগুলো জিনিস আছে। যেই নাকি তুমি বললে সামান্যবান, যেই নাকি তুমি বললে সামান্যবান, তখন তুমি বলছে তার মধ্যে সামান্যের বা তার মধ্যে একটি বিশেষ, তার মধ্যে একটি গুণত্ব জাতি আছে। সামান্য বলতে বললো না কমনালিটি আছে, সেই কমনালিটিটা যে নাকি তুমি বললে যে গুণে গুণত্ব আছে, তখন তুমি বলছো যে এইটা অ্যাড করে দিলে এই গুণকে সমবায় ও বিশেষ, অভাব এবং সামান্য বলে যে আরেকটি কথা আছে তার থেকেও আলাদা করে দেওয়া যায়। এবার তুমি বলবে যে তুমি বলছো যে সামান্যের কম, সামান্য বান, আবার বলছো সামান্যের থেকে ভিন্ন বলে দিচ্ছে এই গুণ, মানে এই লক্ষণটি, সেটা কি করে? ব্যাপারটা হচ্ছে কমনালিটি ইটসেলফ ইজ এ পদার্থ, ঠিক আছে, কমনালিটি ইটসেলফ ইজ এ পদার্থ, এই কমনালিটিকে বলা হচ্ছে সামান্য। ঠিক, আমরা বলছি সামান্য বান যার মধ্যে এই কমনালিটিটা আছে। যেমন যদি বলি যে দেবদূতি ইজ এ গুড সায়েন্টিস্ট, আমি ধরো বললাম, বা দেবদূতি ইজ এ সায়েন্টিস্ট, সাইন, আর যদি বলি তোমাদের বিএসসি তে সুদর্শন ইজ এ সায়েন্টিস্ট, ধরো যদি এরকম বলি, এই সায়েন্টিস্ট হওয়াটা তোমাদের মধ্যে কমনালিটি।
তা বলে এই তো নয় যে দেবদ্যুতি আর সায়েন্টিস্ট সমান পদবাচ্য, তা তো নয়। মানে যদি সায়েন্টিস্টের আমি কি সিনোনিম হিসেবে দেবদূতি ইউজ করতে পারবো? না, করতে তাহলে পারবো না। অতিব্যাপ্তি হবে। কেন? কারণ দেবদূতি একটি বিশেষ ব্যক্তি। দেবদূতিতে ওই হুম। সায়েন্টিস্ট নামের সামান্যটি আছে, যেটা সুদর্শনের মধ্যেও আছে। যদি আমি বলি সুদর্শন আর দেবদূতি তাদের মধ্যে কি সমানতা, তাহলে বলবে দিস আর পিপল হু হ্যাভ ডান দেয়ার মাস্টার্স ইন সায়েন্স, এবং এখন একজন পিএইচডি করছে, একজন এমবিএ করছে ফ্রম আইএএসসি। এইভাবে বলছি তো। তাহলে কি বলছি, তারা সামান্যবান। দেবদূতি এবং সুদর্শন সামান্যবান। কোন সামান্যবান? সায়েন্টিস্ট, যদি বলি বৈজ্ঞানিকত্ব সামান্যবান। কিন্তু পার্থক্য ওই জায়গাটাতেই যে যখন বলছি বৈজ্ঞানিকত্ব, দেন দ্যাট ইজ নট ইকুয়াল টু দেবদূতি। দেবদূতিতে সেটা আছে, কিন্তু দেবদূতির আরো অনেক কিছু আছে যেটা ভিন্ন। ঠিক আছে? তো ওই জিনিসটা এখানে বুঝতে হবে, যে এটা বলা হলো। আচ্ছা, এটাতে কি সামান্যের সঙ্গে পার্থক্য করে দিলাম, মানে সরি, সামান্যের সঙ্গে পার্থক্য করা হলো সামান্যবান বলে। এবার বাকি কতগুলি কথা আসছে। অভাব, অভাবের সঙ্গে কি করে পার্থক্য করব? অভাব জিনিসটাকে দেখো, অভাব মানেই তো একটি নৈঅর্থক সত্তা। যদি তুমি সত্তা বলেই ধরো, কোনো জিনিস কোনো কালে ছিল না, হাতে একটি বই, সেটা প্রিন্ট হওয়ার আগে তার অস্তিত্ব ছিল না, তাকে বলছি বইয়ের প্রাগভাব। এবং বলছি যে বইতে একটি বিশেষ গুণ আছে। বইটি অনেক সময় দেখবে নতুন বইয়ে ভালো গন্ধ হয়। বইটির প্রাগভাগ, প্রাগভাব, মানে বইটি শুরু, মানে বইটি তৈরি প্রিন্ট হওয়ার আগে তার অস্তিত্বের যে অভাব, এবং ধরো বইয়ের গন্ধ, দুটি কি সমান হতে পারে? কারণ বইটির গন্ধ থাকা মানে তো প্রাগভাব থাকলো না বইটির, বইটি তৈরি হয়ে এসে গেছে। তাহলে কি বুঝলাম, যে গুণ এবং অভাবও এক জায়গায় থাকতে পারে না। মানে যখন বলছি গুণ, তার মানে সেটি অভাব নয়। ঠিক আছে? তো এইভাবে এক একটা করে ওরকম যদি বিচার করে দেখো, পার্থক্য পেতে থাকবে। গ্রন্থকার বা টিকাকার তারা অত ডিটেলে দেখাননি, কিন্তু তোমরা কিছু কেস এক্সাম্পলস ভেবে, যেমন অভাবের এইভাবে মানে ভাবাটা, যে অভাব আর গুণ কেন তাহলে আলাদা হচ্ছে এই লক্ষণের মাধ্যমে, সেইটা এইভাবে তুমি বিচার করে বুঝতে পারলে। কি তোমাকে বাকিগুলো মানে এইভাবে বিচার করে দেখতে হতে হতে পারে, বা করা উচিত বিচার, যে গুণ কেন বিশেষ বা সমবায় বা অন্যান্য জিনিস থেকে আলাদা। তো সেই বিচারটা একবার করো। মানে আমি খুব এনকারেজ করি যে নিজের থেকে ভাবা, কারণ সব জিনিস মানে দেখো, অন্তত 50টা টিকা আছে, কিন্তু সব টিকাতেই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবো এরকমটা নয়, নিজে কিছুটা বিচার করে দেখতে হবে। তো যাই হোক, আপাতত এখানে আমি এই ডিসকাশনটা বন্ধ করছি, আমরা অন্য বিষয়ে ঢুকবো। ঠিক আছে। তো এরপরে যেটা বলা হচ্ছে, এই দেখ, বাই দ্য ওয়ে, তোমরা যেটা বলছিলে যে কোনো বেটার লক্ষণ হতে পারে কি পারে না, তার জন্য দেখো এখানে আরেকটি লক্ষণ অলরেডি এসে গেছে, কিন্তু অন্য গ্রন্থে আসছে। তর্ক ভাষা যে গ্রন্থটি, সেখানে একটি লক্ষণ দেওয়া আছে। আমি এটা এখন এর বিষয়ে ঢুকছি না, কিন্তু জাস্ট এইটুকু বলে দিচ্ছি যে যেই লক্ষণটি দেওয়া হয়েছিল তর্ক সংগ্রহে, দীপিকাকার যে লক্ষণটি দিয়েছেন তার থেকে একটু আলাদা এটা। सामान्यवान असमवायी कारणम अस्पंदात्मा गुण गुण।
এই লক্ষণের ভেতরে যাচ্ছি না, কিন্তু দিস ইজ আ বেটার লক্ষণ, এইটুকু আপাতত তোমাকে বলে দিয়ে এগিয়ে যাচ্ছি যে এই লক্ষণটাতে কিছু দোষ কম আছে। কেন? অবশ্যই সেটা পরে ডিসকাস করে নেব, কিন্তু আপাতত ঢুকছি আমাদের এই লক্ষণে। উৎ उत्क्षेपण अपक्षेपण आकुंचन प्रसारण गमनानि पंचकर्माणि कर्म विभजते उत्क्षेपण इति। কর্ম বিভাজাতে, কর্মকে বিভাগীকরণ করছেন, বিভাজন করছেন কর্মে কিভাবে? উৎক্ষেপণ ইতি, উৎক্ষেপণ ইত্যাদি শব্দের মাধ্যমে বা বাক্যের মাধ্যমে। কি? উৎক্ষেপণ, अपक्षेपण, আকুঞ্চন, প্রসারণ, গমনানি, 5 রকম কর্ম বলছেন। তো এই 5 রকম কর্ম কি কি আছে সেটা আমরা একবার দেখি। উৎক্ষেপণা একটি শব্দ আসছে। উৎক্ষেপণা মানে হচ্ছে, ক্ষেপণা মানে হচ্ছে কোনো জিনিসকে ফেলা, কোনো জিনিসকে ফেলে দেওয়া। কোথায়? উপরে ফেলা। আপাক্ষেপণা মানে নিচে ফেলা। প্রসারণ মানে ছড়িয়ে দেওয়া। কুঞ্চনা মানে শ্রিঙ্ক করে নেওয়া, কোনো জিনিসকে গুটিয়ে নেওয়া। গমন মানে যাওয়া, চলা। তো এবার কর্মকে ডিফাইন করছে। আমরা কিন্তু দ্রব্য দেখেছি, গুণ দেখেছি, কর্ম দেখেছি। উদ্দেশ্যটা কি? সংসারে যে কোনো কাজকে ইন সাম ফর্ম ক্যান বি ডিফাইন্ড। যত রকম কাজ হয়, মানে তর্ক সংগ্রহকারের এটাই দাবি, বা নৈয়ায়িক বা বৈশেষিক মতের যারা অবলম্বন করেছেন তাদের এটাই দাবি যে সংসারে যে কোনো কর্মকে এই পাঁচটি, যে কোনো কাজকে এই পাঁচটি আহ, ক্রিয়ার মধ্যে বা পাঁচটি কর্মের মধ্যে অন্তর্ভাব করে নেওয়া যায়। ঠিক আছে? এবার কতগুলি কথা। কর্মের ডেফিনিশন উনি করছেন। সংযোগ ভিন্নত্বে সতি সংযোগ সমবায়ী কারণম কর্ম। সংযোগ অসমবায়ী কারণম, এখানে এই জায়গাটা প্রিন্টিং এর দোষ আছে। এটা হচ্ছে সময়োগ অসমবায়ী কারণম। ঠিক আছে? এটা এখানে লেখা আছে দেখো, সময়োগা সমবায়ী কারণম। এইটা কিন্তু ঠিক নয়। আমাদেরকে বলতে হবে সংযোগ সমবায়ী কারণম কর্ম। এর মানে কি? এর এর তাৎপর্যটা কি সেটা আগে একবার আমরা দেখে নেব, তারপরে আহ, এই বিষয়ে আসছি। এখানে কতগুলি ডেফিনিশনাল মানে শব্দ চলে আসছে। একটা আসছে সমবায়ী কারণ, আরেকটা আসছে সমযোগা, যে কর্মকে কিভাবে ডিফাইন করা হচ্ছে এর জন্য। এবার এই সমবায় দুই রকম কারণ আসছে, সমবায়ী অসমবায়ী, আর একটা হচ্ছে সমযোগ। তো আমরা আগে সমবায়ী আর অসমবায়ী কারণ ব্যাপারটাকে বুঝে নিতে হবে, তারপরে আমরা যাব আহ এর মধ্যে আমরা তারপরে এই ডেফিনিশনটাকে আরো স্পষ্ট করব। তো এখানে বলা হচ্ছে যে, ধরো আমি লক্ষণটা লিখে রেখেছি খাতায়। হ্যাঁ, ইয়াত সমবেতম, আমি এটা লিখছি, হ্যাঁ তোমরা এটা একটু যাতে তোমাদের সুবিধা হয় এটা আমি লিখে দিচ্ছি এখানে চট করে। ইয়াত, এটা হচ্ছে ইয়া, ইয়াত সমবেতম কার্যম উৎপদ্যতে। সমবেতম, আমি আসলে ওই মাউস দিয়ে লিখছি। ইয়াত সমবেতম কার্যম উৎপদ্যতে, कार्यम उत्पद्यते तत् समवायी कारणम। यथा तन्तवः पटस्य पटस्य स्वगत रूप आदेहे। এই লক্ষণটি কিন্তু তর্ক সংগ্রহের পরে যখন সমবায়ী কারণ ডিসকাস করব
তখন এই লক্ষণটি আসবে। কিন্তু এখন তাহলে কেন বলা দরকার? কারণ দেখো, টিকাকার এই লক্ষণটি ব্যবহার করছেন, মানে এবং এই লক্ষণে সমবায়ী কারণে সব এসেছে, অথচ এই কথাগুলি গ্রন্থের পরের দিকে বলা আছে। তাই এখন এটা স্পষ্ট করে নেওয়া, অল্প স্পষ্ট করে নেওয়া দরকার আছে। যা থাকলে, যা যুক্ত হলে বা যা থাকলে কার্যের উৎপত্তি হয়, যেমন তন্তাবহ পটস্য, পট মানে জামা বা কাপড়, কাপড়ে যেমন তন্তু বা ফাইবার্স যদি থাকে, ফাইবার্স গুলো এক জায়গায় হলো, তখন বলছি যে ফাইবার্স এক জায়গায় হলো, ফাইবার্স গুলোকে তুমি একটা বিশেষভাবে সেলাই করে নিলে, তখন বলছি যে ওই ফাইবার্স গুলো হচ্ছে কাপড়ের সমবায়ী কারণ, বা ফাইবার্স গুলো এক জায়গায় আসলো এবং ওইটা দিয়ে, ওইটা ওই ফাইবার্স দিয়ে তৈরি হলো পট বা কাপড়, তাকে বলা হচ্ছে সমবায়ী কারণ, এই ফাইবার্স গুলোকে। আচ্ছা, তাহলে অসমবায়ী কারণম কি? তার মানে এটা বোঝা যাচ্ছে যে সমবায়ী কারণকে যদি আমি নষ্ট করে দিই, এই ফাইবার্স গুলোকে যদি আমি ছিন্ন ভিন্ন করে দিই, তাহলে তোমার কাপড়টা থাকছে না, তাই তো? এবার আরেকটা হচ্ছে कार्येण कारणेन वा सह एकस्मिन् अर्थे समवेतं सत्कारणम् असमवायि कारणम्। যে কার্য বা কারণের সঙ্গে এক জায়গায় সমবেত হয়, তাকে বলা হচ্ছে অসমবায়ী কারণম। এটা এটা ডেফিনিশনটা খুব টেকনিক্যাল হয়ে যাচ্ছে আপাতত, এটাকে এইভাবে বোঝো যে তন্তু বা ফাইবার, ফাইবারের যে রংটি, ধরো লাল রঙের সুতো, তা দিয়ে তুমি একটি কাপড় বানালে, কাপড়ের রংটি হলো লাল। আচ্ছা, যদি ফাইবারের রংটি চটে যায়, তাহলে ফাইবারের রংটি চটে গেলে, কাপড়ের রংটি চটে গেল কিন্তু কাপড়ের নাশ হলো না, কাপড়টি আছে, রংটা উঠে গেল। এবার এখানে যেটা হচ্ছে, তন্তু এবং কাপড়ের রঙের ক্ষেত্রে, যে এই রংটা না থাকলে পটের নাশ হচ্ছে না, কিন্তু এই রংটি তন্তুর সঙ্গে যুক্ত, তন্তুর রং ছিল, কাপড়ে এলো এবং কাপড়ের রঙের কারণ হলো তন্তুর এই রংটি। তো একে আমরা বলছি অসমবায়ী কারণম, একে আমরা বলছি অসমবায়ী কারণম। তো ডিফারেন্সটা মূল জায়গায় কোথায়? এই রংটি নষ্ট হলেও কাপড়ের নষ্ট, কাপড় নষ্ট হচ্ছে না। হ্যাঁ, যেটা নষ্ট হচ্ছে সেটা হলো এই, যে কাপড়ের রংটা উঠে যাচ্ছে, কাপড়ের রং থাকছে না যদি ফাইবারের রং না থাকে, এটা হচ্ছে, কিন্তু কাপড়ের নাশ হচ্ছে না। তো কাপড়ের ক্ষেত্রে এটি হয়ে যাচ্ছে কাপড়ের অসমবায়ী কারণ, কাপড়ের অসমবায়ী কারণ। তো এবার কেন এতগুলো কথা বলা হলো? গ্রন্থকার বলছেন সংযোগ ভিন্নত্বে সতি সময়োগ অসমবায়ী কারণম কর্ম, কর্ম কর্মত্ব জাতিমত্বা, জাতিমত্বা, এটা বলা হচ্ছে। এবার এখানে যেটা দরকার, মানে এই কথাটি কেন আসছে, এই ডেফিনিশনটি কেন আসছে, মানে একটি কর্ম, একটি তাহলে কর্মের উদাহরণ দিয়ে সেটাকে বোঝা যায়। ধরো, হাতের সঙ্গে, হাতে তুমি একটি বই ধরলে, হাতে তুমি একটি বই ধরলে এবং
এই যে সংযোগ হলো হাত এবং বইয়ের, এই সংযোগের কারণটা কি? হাত বা বই দুটোর মধ্যে কোনো একটিও যদি না থাকে তাহলে সংযোগটা হবে না। হাত এবং বই ঠিক ঠিক। যদি, হ্যাঁ হ্যালো, হ্যাঁ কিছু হ্যাঁ ঠিক, বলছিলেন? হাত বই দুটোই লাগবে। হাত বই দুটোই লাগবে, ঠিক আছে। এবার, হ্যাঁ, যে ব্যাপারটি হচ্ছে যে হাত বই দুটোই তোমার থাকছে, তাহলে এটি হলো, এই হাত বই হলো সমবায় সম্বন্ধ, একটি সমবায় সম্বন্ধ হলো। এবার যদি বলি যে এটার অসমবায়ী কারণ কি? অসমবায়ী কারণটা হচ্ছে এখানে সেই ক্রিয়াটি, আমি যে হাতটা বাড়িয়ে বইটিকে ধরে নিলাম, মানে সেটি হচ্ছে সেই অসমবায়ী কারণ। তো ওই যে ক্রিয়ারূপ জায়গাটি, একটি হচ্ছে হাত আর বই না থাকলে ওই সম্বন্ধের কল্পনাও হতে পারে না, কিন্তু আমি যে হাত, কারণ সেখানে কি, সেখানে সংযোগ, যে জন্য যে সত্তা, যে সত্তাটির প্রয়োজন, সেটিকে বলা হচ্ছে এখানে সমবায়ী কারণ এই ক্ষেত্রে। কিন্তু যখন হাতটা বাড়িয়ে, কিন্তু তার জন্য আমাকে আরেকটা জিনিস দরকার হচ্ছে, আমাকে হাতটা বাড়িয়ে বইটাকে ধরতে হচ্ছে। এই যে বইটাকে ধরলাম, এই যে ক্রিয়াটি হলো, বা এই ধরার ক্রিয়াটি, বেসিক্যালি ধরে থাকার ক্রিয়াটি, এটিকে বলা হচ্ছে অসমবায়ী কারণ। তো এইভাবে জিনিসটাকে এখানে বুঝতে হবে। এবার তো সংযোগ ভিন্নত্বে সতি, সংযোগ ঠিক ঠিক নয়, কিন্তু সংযোগের অসমবায়ী কারণ, সংযোগের অসমবায়ী কারণ সেই কাজটি। সো বেসিক্যালি সেই বলতে পারো সেই হোল্ডিং বা ওই ক্রিয়াটি, সেই সেই হোল্ডিংটাকে বলা হচ্ছে এখানে কর্ম। এবং কন্ট্যাক্ট বিটুইন হ্যান্ড অ্যান্ড বুক, সেটিকে বলা হচ্ছে সংযোগ বা সংযোগ। তো এরকম একটা ডেফিনিশন আরো দেওয়া হলো। কি কি হলো? একটা হচ্ছে যে কর্মের বিভাজন করা হলো এবং কর্মের একটি ফর্মাল ডেফিনিশন দেওয়া হলো। তারপরে বলা হচ্ছে, গ্রন্থকার বলছে, নানু ভ্রমণাদেহে আপি অতিরিক্তস্য কর্মণঃ সত্ত্বাৎ। ধর এটা মিটিয়ে দিই, আমার আবার এই জায়গাটাতে পড়তে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, পঞ্চেতি অনুপপন্নম ইতি চেত ন ভ্রমণাদীনাম अपि গমনে অন্তর্ভাবাৎ ন পঞ্চবিধত্ব বিরোধः। তো বলা হচ্ছে যে ভ্রমণ ইত্যাদিকে, এগুলো তো তাহলে ক্রিয়া বা কর্ম, তাহলে এদেরকে কিভাবে বলবো? তখন বলা হচ্ছে যে না, এই যে ক্রিয়াগুলি আছে ভ্রমণ ইত্যাদি, এইগুলির তো তুমি অন্তর্ভাব করতে পারো, বলবে যে যাচ্ছে ভ্রমণ, ঘুরতে যাচ্ছে, দেবদূতী কলকাতা যাচ্ছে, আমরা বলবো দেবদূতী কলকাতা নগরীম প্রতি গচ্ছতি, গমন ক্রিয়ার মধ্যে এটার অন্তর্ভাব করে নেওয়া যায়। কিন্তু দেখো, এখানেও একটা সমস্যা আসবে আবার। সমস্যাটা কি? যে তাহলে তোমাকে অন্য অনেক রকমের যে ক্রিয়া, তাকে
তোমাকে এইভাবে ডিফাইন করতে, এবং খুব অকওয়ার্ড শোনাবে। দেবদূতি কলকাতায় ঘুরতে ঘু- ঘুর ঘুর ঘুরছে, সেটাকে তুমি একটা গোঁজামিল করে বলতেই পারো যে দেবদূতি কলকাতায় গমন করছে, যাচ্ছে, এরকম একটা তুমি গোঁজামিল করে দিলে কোনোভাবে। কিন্তু যেই সমস্যাটা তৈরি হবে, যে যদি আমি বলি, ধরো, কুম্ভকার গৃহে চক্রম ভ্রমতি, কুম্ভকার গৃহে চক্রম ভ্রমতি। এই চক্রম ভ্রমতি ব্যাপারটাকে একটু মন দিয়ে দেখো। চক্র মানে কুম্ভকার, মানে যখন ক্লে পট বানাচ্ছে ওই চাকাটা ঘুরছে, ওটাকে বলা হচ্ছে ভ্রমণম, ভ্রমতি, ঘুরছে। তাহলে এই ভ্রমণ ক্রিয়াটাকে কি বলবে? চক্রম গচ্ছতি, চক্র যাচ্ছে। খুবই অকওয়ার্ড, মানে সব জায়গায় তো তাহলে এই গোঁজা মিলটা দেওয়া যাবে না। আরেকটা কথা, তাহলে আমরা বললাম যে সংযোগের থেকে ভিন্ন এবং সংযোগের অসমবায়ী কারণ যদি কর্ম হয়, আর কর্মতে তুমি দেখছো যে কর্মে আমরা একটা গোঁজামিল করার চেষ্টা করছি বারে বারে, যে আহ, না সব কয়টা কি গমনম, গমন ক্রিয়ার মধ্যে ঢুকিয়ে দেব কোনোভাবে। যদি সেরকম চেষ্টা করা হয়, তাহলে গম ধাতু সংস্কৃতে যে আছে এবং তৎসমানার্থক যে ধাতু, তাছাড়া তো আরো 2000 খানা ধাতু আছে সংস্কৃত ব্যাকরণে, সেই ধাতুর যে ক্রিয়াগুলো থাকে সেইগুলো তাহলে তুমি কিভাবে ডিফাইন করবে? কারণ তাহলে হাসা, গান করা, কান্না ইত্যাদি যে ক্রিয়াগুলো হবে, সেই ক্রিয়াগুলোকে তুমি কিভাবে ইউ উইল ডিফাইন ইট ইন টার্মস অফ গমন? তাহলে কি এরকম বলবো যে যদি কেউ কাঁদে, যে তার চোখের জলটা অধোদেশে নিচের দিকে গমন করছে, এরকমটা বলবো? ব্যাপারটা তো খুব সমস্যাজনক হয়ে গেল। তো এই ডেফিনিশন গুলোর অনেক সমস্যা আছে। এবং আমি তোমাকে এটা বলতে পারি, দেবদূতি বা এখানে সৈকতও আছেন আর দীপও আছেন, যে এইগুলো কোনোটাই খুব কমপ্লিট ডেফিনিশন নয়। একটা ডেফিনিশন ক্যান ইমপ্রুভ আপন দ্য এক্সিস্টিং ওয়ান, বাট হাজারটা এরকম দোষ দেখিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু ওটাই যে জগৎকে ব্রডলি ক্যাটাগরাইজ করার জন্য এগুলো করা। তো যাই হোক, কারো কোনো প্রশ্ন থাকলে করে নাও। মানে আমি বুঝতে পারছি যে এইগুলো আমাদের, মানে যারা সাইন্টিফিক মেথডস স্টাডি করেছেন তাদের জন্য এই জায়গাগুলো খুবই অসুবিধার হয়, যে এটা তো ডেফিনিশন হলোই না একটাও সেইভাবে তাহলে দেখতে গেলে। না হলো না তো ঠিকই, কিন্তু যেটা সায়েন্সেও আমাদের একটা ব্যাপার আসে সেটা হচ্ছে যে আমরা যখন এসআই ইউনিটস ডিফাইন করি, যখন আমরা এসআই ইউনিটস ডিফাইন করি, এসআই ইউনিটস এর ডেফিনিশন, ডেফিনিশন অফ আ মিটার, সেটাও তো প্রত্যেক কিছু বছরের অন্তরালে পাল্টে যাচ্ছে, তাই না? তো ডেফিনিশনস পাল্টানোটা খুব একটা দোষের নয়, বা ডেফিনিশন অসম্পূর্ণ হওয়াটা খুব একটা দোষের নয়। হ্যাঁ, এইটা রিয়েলাইজ করা যে দিস ডেফিনিশন ইজ ইনকমপ্লিট ইজ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট, সেটা সেটা ঠিক কথা। আর ইনফ্যাক্ট সাইন্টিফিক কোনো এন্ডিভার বা এমনকি ন্যায় বৈশেষিক, কারণ বিজ্ঞান তো জগৎকে মিথ্যা মনে করে না, আর ন্যায় বৈশেষিক জগৎকে মিথ্যা মনে করছেন না। তাহলে দুটোর ক্ষেত্রেই যেটা সব থেকে উচ্চ জিনিস, সেটা হচ্ছে ডিফাইন করা, ডিফাইন আ মিটার। যদি কেউ খেয়াল করে থাকে, এসআই ইউনিটস এর যখন ডেফিনিশন আসে, অমুক এলিমেন্টের পরিপ্রেক্ষিতে ওটাকে ডিফাইন করা হলো, কোন একটা এলিমেন্টের একটা রড রেখে দিল, সেই রডের কনটেক্সটে ডিফাইন করা হচ্ছে একটা মিটারকে। তার মানে দ্য মোস্ট অ্যাডভান্স ডেভেলপমেন্টস ডেভেলপমেন্টস ইন সায়েন্স লিড টু আ বেটার ডেফিনিশন। তার মানে ডেফিনিশনটাও যেমন যেমন সায়েন্স এগোবে তেমন তেমন পাল্টাবে। ঠিক সেইভাবে এখানেও হচ্ছে। তাই সেই অর্থে বলা যাবে না যে খুব দোষযুক্ত একটা ক্লাসিফিকেশন এখানে করা হচ্ছে, এবং
কর্মের পরিভাষাটাও খুব দোষযুক্ত হচ্ছে, গুণের পরিভাষা বা গুণের লক্ষণটাও খুব দোষযুক্ত হচ্ছে। কারণ দিস ডেফিনিশনস ক্যান বি আপডেটেড। নব্য ন্যায়ের অন্যান্য গ্রন্থে সেই চেষ্টাটি করা হয়েছে, তাতেও কিছু দোষ থেকে গেছে, বাট ইটস আ ওয়ার্ক ইন প্রগ্রেস। হ্যাঁ, দুর্ভাগ্য এটা যে ভারতে যখন নব্য ন্যায়েরই ধারা, মানে নব্য ন্যায়ের গবেষণার ধারাটার এখন সেই অর্থে নেই, এখন প্রাচীন গ্রন্থগুলোকেই পড়ানো হয়। কাজেই আহ, এখন আর এই ডেফিনিশন, এই ক্লাসিক্যাল ডেফিনিশন গুলোকে আর সেইভাবে ডিফাইন করার কাজ লোকজন করেন না অতটা, হলেও খুব ছোট পকেটসে হয়। ঠিক আছে? তো মূলত এখন লড়াইটা হচ্ছে যে পুরোনো জিনিসটাকেই প্রিজার্ভ করে রাখা, নতুন রিসার্চ আর এই বিষয় খুব একটা হয় না, আনলাইক সায়েন্স। তো সেই জায়গায় সমস্যাটা আছে। আরো প্রশ্ন থাকলে করে নাও, আমরা অন্য বিষয়ে ঢুকছি। এই ক্লাসটা একটু লম্বা হবে, লম্বা বলতে আরো 7-8 মিনিট চলবে। তো তার আগে প্রশ্ন করে নিতে পারো। তাহলে আমার যেটা প্রশ্ন ছিল, তুমি বললে যে এই কাপড়ের উদাহরণটা দিয়ে, হুম, যে বলো। তাহলে কি আমরা বলতে পারি যে 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 কারণ, তা কাপড়ের তুমি বললে যে কারণ হলো তন্তু, তাই তো? এবং তন্তুর মধ্যে একটা রং ছিল যেটা চলে গেল পরে, তাই তো? দিয়ে তাহলে আমি কি আমরা বলতে, হ্যাঁ বলো। বলো না, তুমি বলে নাও, আমি শুনে নিচ্ছি তোমার প্রশ্নটা একবার। হ্যাঁ। না, আমার প্রশ্নটা হলো তাহলে যদি তন্তুকে সরিয়ে দেওয়া হয় তাহলে কাপড় চলে যাবে, ঠিক আছে, এবং সেটা হলো তাহলে কাপড়ের সমবায় কারণ। হুম। কিন্তু তন্তুর মধ্যে একটা রং ছিল, সেই রংটা যদি পরবর্তীকালে লোপ হয় তাহলে তাহলে যে কাপড়ের যে আকার আকৃতি অস্তিত্ব সেটা লোপ হলো না। তাহলে কি আমি বলতে পারি, এবং সেটা অসমবায়, তাহলে কারণ হলো রংটা, হুম। হুম। তাই তো? তাহলে কি আমি বলতে পারি যে বস্তুত্ব লোপ পেলে যেটার লোপ হলে বস্তুত্ব লোপ পায় বা বস্তুর অস্তিত্ব লোপ পায় সেটা হবে সমবায় কারণ, এবং যেটা কেবল গুণ লোপ পাবে কিন্তু বস্তু লোপ পাবে না সেটা হলো অসমবায় কারণ। হ্যাঁ, আপাতত অসমবায় এই কারণ। এই আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, হুম। এইটা একটা হলো। আচ্ছা, এর ব্যাপারে, আচ্ছা তুমি বললে অসমবায়ী কারণ, কর্মকে তুমি অসমবায়ী কারণ বললে, কারণ যদি কর্মটাও একই রকম ভাবে কর্মের মধ্যে কোনো ভিন্নত্ব আসতো তাহলেও আলটিমেট যেটা হলো সেটার মধ্যে ভেদ হতো না, সেই জন্য কি? মানে ধরো এই যে তুমি বললে আমি বইটা ধরলাম, তা আমি মানে innumerous amount of different kind of ways I can apply to hold the book, হ্যাঁ, ঠিক মানে আছে। তুমি না ধরে তোমার ধরার ক্রিয়ার জায়গায় আমি তোমার হাতে বই রেখে দিতে পারি। হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ, ওই এক্স্যাক্টলি। জন্য। আচ্ছা, ঠিক। ঠিক আছে। তো এইগুলো, হ্যাঁ, এইগুলো একটু তোমাদের মনে হতে পারে খুবই অ্যাবস্ট্রাক্ট জিনিসপত্র, কিন্তু কিছু করার নেই, মানে আমাকে এর পরের বেদান্ত পড়াতে হলেও এটা লাগবে। আর এই প্রকরণটা খুব বোরিং লাগতে পারে, কিন্তু এর পরের প্রকরণ আই ক্যান প্রমিস, মানে উদ্দেশ্যের পরে লক্ষ্য, মানে তোমার প্রথম প্রকরণ যেটা আসছে সেটা হচ্ছে উদ্দেশ্যটা একটা ক্লাসে শেষ হয়ে যাবে। উদ্দেশ্য প্রকরণমের পরে যেটা আসছে তোমার সেটা হচ্ছে লক্ষণ আর গুণ। তো এই লক্ষণ আর গুণটাও বলবো বরং একটু বোরিং, কিন্তু তারপরে যখন আমরা প্রত্যক্ষ, অনুমান, উপমান শব্দে ঢুকবো, সেই জায়গাটা হচ্ছে মোস্ট ফান্ডামেন্টাল। মানে ওইটা ছাড়া তোমার মানে মানে অন্য কোনো গ্রন্থই ধরা যাবে না। তো এবং that will serve as a tool for you to study any advanced text in Vedanta, ওই জন্য তখন এটা দরকার হবে। তো আর হ্যাঁ, এইগুলো জেনে রাখো, মানে এদের তো মানে তর্ক সংগ্রহ তো এই জন্য লেখা হয়নি যে বেদান্ত পড়তে সুবিধা করা হবে। তর্ক সংগ্রহ লেখা হয়েছিল এই কারণে যে হ্যাঁ, ন্যায় ন্যায় এবং বৈশেষিকের একটা সামগ্রিক ধারণা লোকের হয়ে যাবে। এখন আমরা ট্রেডিশনালি যারা বেদান্ত পড়াই, তারা তর্ক সংগ্রহটাকে একটা হিসাবে দেখে, একটা টুল হিসাবে দেখে, যে টু স্টাডি বেদান্ত বেটার। এই হলো ব্যাপার। আচ্ছা, এরপরে আমি চট করে আরেকটি এই লক্ষণ বলে দিই। লক্ষণ সরি, আরেকটি আমরা উদ্দেশ্য দেখে নিচ্ছি, বা রাদার ক্লাসিফিকেশন দেখে নিচ্ছি।
परम अपरम च इति, परम अपरं চেতি এইভাবে করা আছে, দ্বিবিধম সামান্যম। এই যে সামান্য, একেও দুই রকম ভাবে ডিফাইন, মানে দুই রকম ভাবে ক্যাটেগরাইজ করা যেতে পারে। দুই রকম ভাবে একে ক্যাটেগরাইজ করা যেতে পারে। কি? পরম, অপরম, বা পর বা এবং অপর, এইভাবে একে ডিফাইন করা যেতে পারে। খুব সহজ সরল ভাবে বলে দিই, এই যে গরু, এই যে গরু, এইভাবে যদি কোনো গরুকে আমরা চিনলাম, ওটা গরু, ওটা গরু, বা এটা গরু, এটা গরু, এইভাবে একটি কোনো জীব বিশেষকে যখন চিনছি, তাতে একটি বা ধরো দুটি জীব দাঁড়িয়ে আছে সামনে, আমি বলছি এটি, এটি গরু আর এটিও গরু, গরু, তখন কি হচ্ছে, তখন দুটির মধ্যে একটি সমানতার জ্ঞান হচ্ছে। ওটার যে প্রমুখ হেতু, দুটি জীব বিশেষ আছেন দাঁড়িয়ে, তাদেরকে দেখে আমি বলছি এটি গরু, এটিও গরু, তাহলে কি হচ্ছে, দুটি জীব বিশেষের মধ্যে যে সমানতা আছে, তার যে হেতু, তার যে কারণ, তাকে বলা হচ্ছে সামান্য। সামান্যকে আরেকটি শব্দ দিয়ে বলা হয় জাতি। জাতি, জাতি মানে এখানে কিন্তু জাতি বর্ণ নয়, এখানে জাতি মানে সমানতার হেতু। ঠিক আছে? এবার পতঞ্জলি মহর্ষি যখন মহাভাষ্য লিখেছেন, তখনই জাতি শব্দটাকে তিনি আকৃতি শব্দ দিয়েও বলেছেন। তো যাই হোক, এবার মনুষ্যদের মধ্যে মনুষ্যত্ব জাতি, পশুদের মধ্যে পশুত্ব জাতি, বৃক্ষের মধ্যে বৃক্ষত্ব জাতি, পুষ্পের মধ্যে পুষ্পত্ব, জলের মধ্যে জলত্ব, এবং এই জাতিগুলো নিজের আশ্রয়ের মধ্যে সমবায় সম্বন্ধে থাকে। বলার বক্তব্য কি, যে যদি জাতিটা না থাকে, যদি দেবদূতিতে মনুষ্যত্ব রূপ জাতি না থাকে, তাহলে দেবদূতিই থাকবে না। কারণ দেবদূতির হওয়ার একটা প্রমুখ শর্ত যে তাকে মানুষ হতে হবে, তাই তো? তাহলে তাতে একটি মনুষ্যত্ব রূপ জাতি থাকাটা জরুরি, এবং সমবায় সম্বন্ধ রূপে, যেমন তন্তু, তন্তু নাশ হলে পটনাশ হয়ে গেল, ঠিক সেইভাবে মনুষ্যত্ব জাতি নাশ হলে, না থাকলে, তাহলে সেখানে সেই ব্যক্তির নাশও হয়ে যেতে পারে, বা হয়ে যেতে পারে, মানে হবেই। তো এইভাবে জিনিসটাকে বুঝতে হবে। এবার আরেকটা ব্যাপার, কোনো ব্যক্তি যদি মারা যায়, ধরো, বা কোনো ফুল যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি তার মনুষ্যত্ব জাতীয় নষ্ট হয়ে যাবে, মানে আর তার পুষ্পত্ব জাতীয় নষ্ট হয়ে যাবে? না, তা হচ্ছে না। কারণ তাহলে বাকি মানুষদের কি হবে? তার মানে মনুষ্যত্ব জাতি বা মনুষ্যত্ব রূপ যে সামান্য, সেটা, বা পুষ্পত্ব রূপ সামান্য, সেটা নিত্য। যে ব্যক্তির মধ্যে এটা থাকছে, সেই ব্যক্তি মরে যেতেই পারে, বা সেই পুষ্পটি নষ্ট হতেই পারে, তো সেই আশ্রয়টি নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু সেই জাতিটি থেকে যাবে। কারণ তাহলে যদি জাতিও নষ্ট হয়, তাহলে বাকি মানুষদের তাহলে কি হবে, বা বাকি পুষ্পদের কি হবে? এবং আমরা বললাম যে জাতি নষ্ট হলে তো সেই বাকি মানুষটিও নষ্ট হয়ে যাবে, তার মানে একটা মানুষ মরলে তাহলে সব মানুষ মরে যাবে, আর একটা পুষ্প নষ্ট হলে সব পুষ্প নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? এবার এই সামান্যের, হ্যাঁ, এই সামান্য, এই সামান্যের একটি আশ্রয় তাহলে হতে পারে, হ্যাঁ, এই সামান্যের আশ্রয় হচ্ছে দ্রব্য, গুণ এবং কর্ম। আমরা আগেই গুণের জন্য ডেফিনিশনে দেখেছি, গুণত্ব জাতিমান বা, যার মধ্যে গুণত্ব রূপ জাতি আছে। তো এই সামান্য সাধারণত
হ্যাঁ, এবার এই জায়গাটাও বোঝা দরকার যে সামান্য তাদের মধ্যে প্রতীত হয়, সামান্যের আধার নয় এরা। সামান্যের আশ্রয় কথাটি বললাম, আশ্রয় কথাটির অর্থ এই যে সামান্য এদের মধ্যে প্রতীত হয়। এবং প্রতীত বলতে এখন যারা বেদান্ত সার পড়ে তারা ভাববে প্রতীত মানে কি তাহলে রজ্জুতে সর্পভ্রম, না সেইভাবে নয়। প্রতীত হওয়া মানে এখানে পাতি অনুভব হওয়া, এবং তার বাদ হবে এরকমটা আমরা বলছি না। মিথ্যা যখন বলছি বেদান্তে তখন বলছি বাদ হয়ে যাবে, রজ্জুতে সর্প জ্ঞানের বাদ হবে, সেই জ্ঞানটি খণ্ডন হয়ে যাবে আলোক থাকে। কিন্তু এই ক্ষেত্রে বলছি অনুভব হচ্ছে বা প্রতীত হচ্ছে যে একটি মনুষ্যত্ব জাতি আছে। আচ্ছা, কেন বলা হবে না যে সামান্য যে এই পদার্থ এটা দ্রব্যগুণ এবং কর্মের মধ্যে থাকে বা এদের মধ্যে অবস্থিত? এইভাবে কেন বলবো না? কেন আশ্রয় নামের একটি বিশেষ শব্দটি প্রয়োগ হচ্ছে? কেন কেন মানে সোজা বাংলায় কেন বলছি না যে থাকে? সোজা বাংলায় কেন বলছি না যে থাকে? তার কারণ হলো যে যদি সেটা হতো তাহলে ঘট, ঘটে ঘটত্ব, তো ঘট নাশ হলে ঘটত্বেরও নাশ হয়ে যেত। যদি যদি বলতাম যে যদি বলতাম যে ঘটত্ব রূপ জাতি ঘটের মধ্যে থাকে, তাহলে ঘট নাশ হলে ঘটত্ব নাশ হতো। তাই বলা হচ্ছে এই জাতিটা প্রতীত হয়। এটা সেই অর্থে যেমন আহ কিভাবে বোঝাই, যেমন ধরো আহ ভালো এক্সাম্পল কি হতে পারে, ভালো এক্সাম্পল হতে পারে একটি বই, বইয়ে কিছু অক্ষর ছাপা আছে, বইয়ে অক্ষর ছাপা আছে, বইটিকে যদি আমি নষ্ট করে দিই, বইটিকে আমি ধরো জ্বালিয়ে দিলাম, তাহলে সেই ছাপা অক্ষরগুলো নষ্ট হলো। যদি ছাপা অক্ষরের মতো কিছু যদি তাতে বইনেস থাকতো বা গ্রন্থত্ব থাকতো, তাহলে বইকে নষ্ট করলে ওই গ্রন্থত্বটিও নষ্ট হতো। সেটা আমরা বলছি না, আমরা বলছি তাহলে গ্রন্থত্ব কেমন, ওতে প্রতীত হচ্ছে, ইট ইজ নট লাইক দ্য ছাপা অক্ষর ইন দ্য বই। বইতে গ্রন্থত্বের প্রতীতি হয়, কিন্তু ছাপা অক্ষরের মতো বইয়ের মধ্যে তার অবস্থান নেই। এইভাবে একটু ঠান্ডা মাথায় এটা নিয়ে বিচার করো, এবং প্রশ্ন থাকলে গ্রুপে অবশ্যই তোমরা করতে পারো। আর আরেকটা জিনিস এখানে বলে দিই, জাতির রূপে যে প্রখ্যাত এই সামান্য, তার আবার দুটি প্রকার আছে, পর সামান্য এবং অপর সামান্য। যে বেশি জায়গায় থাকে, যে বেশি অধিক দেশে থাকে তাকে পর সামান্য বলি, আর যে ন্যূন দেশে থাকে তাকে অপর সামান্য বলা হয়। যেমন গুণে গুণত্ব, গুণে গুণত্ব, বা যদি বলো দ্রব্যত্ব, বেটার হবে এটা। যে দ্রব্য বলতে আমরা বুঝেছি দ্রব্যের আমরা ডেফিনিশন এখনো বোধহয় দেখিনি না, মানে ওই যে দিকাত্ম মনামসি নবৈব, ওরা এটা দেখেছি বোধহয়, তত্র দ্রব্যাণী, এটা দেখেছি। তো এই যে তত্র দ্রব্যাণি পৃথিবী আপ তেজ বায়ু আকাশ কাল দিগাত্ম মনামসি নবৈব, এই যে ডেফিনিশনটা করা হয়েছিল, এই ডেফিনিশনটাকে ঠান্ডা মাথায় বিচার করো। এখানে কি বলা হচ্ছে যে ডেফিনিশনও না, এই যে এনিউমারেশন বা ক্যাটেগরাইজেশন করা হচ্ছে দ্রব্য কত রকম, পৃথিবী আপ তেজ বায়ু আকাশ ইত্যাদি।
এই যে নটি দ্রব্য, এদের মধ্যে দ্রব্যত্ব জাতি আছে, পারফেক্ট। কিন্তু এই দ্রব্যত্ব জাতি কাদের মধ্যে আছে? এই দ্রব্যত্ব জাতি এই শুধু নয়টি দ্রব্যের মধ্যেই আছে, দ্রব্যত্ব জাতি গুণের মধ্যে নেই, তাই তো? বা যত রকম তুমি গুণ ভাবতে পারো, চতুর্বিংশতি গুণের মধ্যে গুণত্ব জাতি আছে, এইভাবে ভাবতে পারো। কিন্তু তুলনা করে দেখো, সত্তা, অস্তিত্ব নামের যে জাতিটা, এটা এই সব কটি পদার্থ এবং পদার্থের মধ্যে যত রকম ক্যাটেগরি তার মধ্যে আছে সব, দে অল এক্সিস্ট। সত্তা, থাকাটা, এক্সিস্টেন্স নামক যে জাতি, এইটা তো সবের মধ্যে আছে। তাহলে এই জাতিটা অনেক বেশি স্পেস কভার করছে, তাই তো? এই জাতিটা অনেক বেশি জিনিসের উপরে মানে অ্যাপ্লাই হচ্ছে বা প্রতীত হচ্ছে। কিন্তু দ্রব্যত্ব জাতি কম জিনিসের উপরে অ্যাপ্লাই হচ্ছে বা প্রতীত হচ্ছে। তাহলে দ্রব্যত্বকে বলবো অপরসামান্য, পরসামান্য বলবো এই সত্তাত্ব বা সত্য নামের জাতি কে। তো এইভাবে জিনিসটা বুঝতে হবে। চট করে আরেকটা জিনিস বলে শেষ করি, আছে ক্লাসটা লম্বা নিচ্ছি কারণ গত সপ্তাহে কিছু করা হয়নি, মানে কিছু ক্লাস নেওয়া হয়নি এবং আমি চাইছি যত তাড়াতাড়ি শেষ হোক। এটা অল্পের মধ্যে বলে শেষ করছি। নিত্য দ্রব্য বৃত্তয়োঃ বিশেষাঃ তু অনন্তাঃ এব, বিশেষম বিভজতে, বিশেষের এবং এবং বিশেষের বিভাগীকরণ করছেন। পৃথিব্যাদি চতুষ্টয়স্য পরমাণবঃ আকাশাদি পঞ্চকম চ নিত্য দ্রব্যাণি। তো এর আমি খুব সহজ বাংলায় এর ব্যাখ্যা বলে দিচ্ছি তোমাদেরকে। বিশেষ কি, এই সাতটি পদার্থের মধ্যে বিশেষ হচ্ছে পঞ্চম পদার্থ। এটা হচ্ছে একটি ভেদক পদার্থ, একটি বস্তুকে আরেকটির থেকে ভিন্ন দেখায়, একটির থেকে আরেকটিকে ভিন্ন করে দেখাতে পারে, ঠিক আছে? এবার পৃথিবী, জল, তেজ, বায়ু, এদের পরমাণু, আর আকাশ, কাল, দিক এবং আত্মা, এবং আকাশ, কাল, দিক, আত্মা এবং মন, এদেরকে বলা হয় নিত্য দ্রব্য। এই নিত্য দ্রব্যের মধ্যে যে বিশেষ নামের একটি পদার্থ থাকে। আচ্ছা, এই পদার্থটিকে অনন্ত বলা হয়েছে কেন? অনন্ত এই কারণে, কারণ প্রত্যেকটি দ্রব্য তো অনন্ত হতে পারে। অনেকগুলো জীব আছে তাই আত্মা অনন্ত। পরমাণুর সংখ্যা গণনা করা যেতে পারে না। তো সেইভাবে, আর প্রত্যেকটি পরমাণু আরেকটির থেকে ভিন্ন, এবং প্রত্যেকটি জীব আরেকটির থেকে ভিন্ন আত্মা। তো সেইভাবে যদি দেখো, তো ওদেরকে ডিফারেন্সিয়েট করবার জন্য একটি বিশেষ পদার্থের কল্পনা বা বিশেষ পদার্থের ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকটি এই নিত্য দ্রব্যের মধ্যে। তাকে বলা হচ্ছে বিশেষ। বিশেষ শব্দ দিয়ে বুঝতে পারছো, ডিফারেন্সিয়েট করতে। এই বিশেষের লক্ষণ কি? খুব সুন্দর লক্ষণ এটা, খুব ভালো। স্বত ব্যাবর্তকত্বম বিশেষত্বম, যে পদার্থে শত ব্যাবর্তক হয় বা পরস্পর ভেদক হয়, তাকে বলছে নিত্য। এবং নিত্য, নিত্য পদার্থের ডেফিনিশন কি হতে পারে? নাসের একটা না, এই ডেফিনিশনটা এখন দেব না, এটা দেওয়ার জন্য একটু আমাদেরকে ওয়েট করতে হবে। নিত্যের ডেফিনিশন আপাতত ধরে রাখো, যার ধ্বংস হয় না। খুব মোটা, খুব মোটা দাগের কথা, আপাতত ধরে রাখো এই ডেফিনিশন হচ্ছে যার ধ্বংস হয় না এমন কিছু জিনিস। তো এর একটা ফর্মাল ডেফিনিশন আমরা পরের ক্লাসে দেবো, এটা ডিসকাশনটা অনেক বেশি তাহলে লম্বা চলে যাবে। কিন্তু আমাকে মনে করিও যে উই আর সাপোজ টু ডিফাইন নিত্যাত্ব, এবং সেটা করে দিলে এইটা সম্পূর্ণ হয়ে যাবে। এখানেই বিরতি করি। আমরা আগামী সপ্তাহে দেখা করব। মঙ্গলাচরণ বলে আমি রেকর্ডিংটা শেষ করছি।
निधाय हृदि विश्वेशम विधाय गुरुवंदनम बालानां सुखबोधाय क्रियते तर्क संग्रह।